You can ask questions to computer, but you won't trust it completely. CSC will be dead. ডাক্তারদের জব জীবনে যাবে না, চান্স পেয়ে দেখান। CSC নিয়ে পড়বো না তা না, you have to target on the top hierarchy. Problem solving skill বাড়াইতে হবে। আচ্ছা, লেটস স্টার্ট। তাহলে আমরা লাস্ট দিন হচ্ছে ইয়াংস মডুলাস নিয়ে কথাবার্তা বলছি, যেখানে আমরা লংজিটিউডিনাল স্ট্রেস বা দৈর্ঘ্য পীড়ন নিয়ে কথাবার্তা বলতেছিলাম। আমরা এই জায়গায় আমাদের সুবিধার্থে অথবা আমরা যেরকমভাবে আসলে অভ্যস্ত সেই হিসেবে যে চেঞ্জটা আছে এটাকে ডেল আর ইনিশিয়াল লেন্থটাকে এল নট ধরে নিয়েছিলাম। তবে আমরা সামনে একটা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনের জন্য তো যে ডি লাগে একটা, and d এর সাথে del l doesn't go well actually, ঠিক আছে? মানে আমরা যদি লেটস সে ইন্টিগ্রেশনটা দেখতে এরকম হবে আর কি, ইন্টিগ্রেশন অফ f dx এরকম ইন্টিগ্রেশনটা করতে হবে। এখন dx তো এই জায়গায় নাই, এই জায়গায় অ্যাকচুয়ালি dx টা মিন করতেছে হচ্ছে del l, বাট উই ক্যান নট রাইট দিস রাইট, বিকজ দেখতে কেমন কেমন লাগে। f এখানে ফোর্স, পরে আসতেছি, কাহিনী সেখানে না, কাহিনী হচ্ছে এই জায়গায় যে এই জিনিসটা দেখতে খারাপ লাগে। এই জন্য আমরা কি করব জানো, আমরা ফর নাও মানে প্রুফ করার আগ পর্যন্ত এই জিনিসটাকে আমরা ধরে নিচ্ছি এল, আর এই জিনিসটাকে ধরে নিচ্ছি ক্যাপিটাল এল, ঠিক আছে? ধরে নিচ্ছি, আমরা পরে গিয়ে লাস্টে যখন ফাইনাল ফর্মুলা লিখবো তখন আমরা আবার আমাদের পরিচিত রূপ অর্থাৎ এল নট আর ডেল এলে ব্যাক আসবো, ঠিক আছে? অলরাইট, নাও কথা হচ্ছে যে এখন কি কি ঘটনা ঘটতেছে সেটা একটু দেখতে চাই আমরা। ওকে, এই জায়গায় আমাদের ইয়াংস মডুলাস ছিল, ফোর্স অ্যাক্টিং অন এ স্ট্রেস ওয়াই ডেল এল বাই এল, এরকমটা দেখতে ছিল স্ট্রেইন বা বিকৃতি, ঠিক আছে? এখান থেকে যদি জাস্ট ফোর্সটুকু রাখতে চাই তাহলে আমরা পাবো ওয়াই এখানে ডেল এল এ বাই এল নট, ঠিক আছে? যেটাকে ফর নাও আমরা এরকম করে এক্সপ্রেস করব, ডেল এলকে তো স্মল এল লিখে রাখছি, সো এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, ঠিক আছে? ওই যে ওই অনুসারে এখন আমরা কি বের করতে চাচ্ছি এইটা নিয়ে তো আমরা আজকে মানে প্রবলেম সলভ করব, তার আগে আরও কিছু রাশিমালা আমরা হচ্ছে ডিরাইভ করতে চাই। সো এখন আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে স্টোরড এনার্জি বা সঞ্চিত শক্তি। এই যে আমি কোনো কিছুকে যখন লম্বা করব, জাস্ট সে ফর এক্সাম্পল দিস, এটাকে আমি যদি কি করি, আমি যদি টান দিয়ে লম্বা করি তাহলে দেখো তো এটা টান দিয়ে লম্বা করার জন্য আমাকে কিছু কাজ করতে হইতেছে। তাহলে কি পরিমাণ কাজ করলাম অথবা যেই পরিমাণ কাজ করছো ওইটা কিন্তু এটার মধ্যে এনার্জি হিসেবে কি আছে, স্টোরড আছে। আমি ছেড়ে দিলে কিন্তু ইট ক্যান ডু সাম ওয়ার্ক, ঠিক আছে? সো এই যে এটার মধ্যে কি পরিমাণ এনার্জি জমা হবে অথবা এটাকে লম্বা করতে আমাকে কি পরিমাণ শক্তি খরচ করতে হচ্ছে বা কি পরিমাণ কাজ করতে হচ্ছে, ওয়ার্ক ডান কত, ওইটা ক্যালকুলেট করব, ঠিক আছে? লেটস স্টার্ট। সো আমরা দুইভাবে দেখাবো তোমাদেরকে জিনিসটা, একটা সহজ উপায়, একটা কঠিন উপায়। আমাদেরকে তো প্রুফ কোনোভাবেই মনে রাখতে হবে না, বাট তারপরেও যদি সামটাইমস ফর্মুলা ভুলে যাই তখন রিলেট করতে সুবিধা হয় আর কি, প্রুফটা জানা থাকলে। আচ্ছা চলো তাহলে আমরা সঞ্চিত শক্তি বা স্টোরড এনার্জি বা কৃত কাজ অর্থাৎ কি পরিমাণ কাজ করতে হবে ওইটা আমরা হচ্ছে বের করব, ঠিক আছে? স্টোরড এনার্জি অথবা ওয়ার্ক ডান কত এইটা বের করতে চাই। অলরাইট, সো দুইভাবে যেটা দেখাবো, একটা ইজি অপশন, একটা হচ্ছে ইজি ওয়েটা আগে দেখাই দেই। মনে আছে হুকস ল ফর স্প্রিং পড়ে আসছিলাম, স্প্রিং এর জন্য হুকস ল কি ছিল, এফ ওয়াজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, মাইনাসটা যদি অমিট করে দেই আমরা লিখতে পারি হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু কে এক্স, ঠিক আছে? অমিটিং দ্য নেগেটিভ সাইন। এই জায়গায় ইন দিস সিনারিও তোমরা বলতে পারো যে এক্স আসলে কি জিনিস, এল, ডেল এল, ঠিক আছে? যেটাকে স্মল এল ধরে নিছি আমরা, ঠিক আছে? তাই না? কতটুকু লম্বা হয়েছে, কতটুকু ইলংগেশন হয়েছে, লম্বা হয়েছে কতটুকু। আচ্ছা, আর ফোর্স তো ফোর্স, দ্যাট মিনস আমরা যদি এই যে এটার দিকে যদি তাকাই, এই ফর্মুলাটার দিকে যদি তাকাই, ফর্মুলাটা কি, এফ ইন্টু
y a by capital L for now, অথবা L নট যেটা ছিল ইনটু del L অথবা স্মল l, এরকম না দেখতে? তার মানে দিস ইজ রিপ্রেজেন্টিং কে, ওই ফর্মুলার জন্য এটা কি কে। এখন এখানে স্প্রিং এর মধ্যে স্টোরড এনার্জি কত ছিল? স্প্রিং এর স্টোরড এনার্জি হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং এর স্টোরড এনার্জি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার হাফ কে which is y a by l x স্কোয়ার del l স্কোয়ার, ঠিক আছে, del l অথবা l স্কোয়ার, যেটাকে আমরা আমাদের মতো করে লিখলে পাবো হচ্ছে হাফ y a del l স্কোয়ার বাই l নট। দুইটা সেম জিনিস, ঠিক আছে, যে যেভাবে করে মনে রাখতে সুবিধা হয়। বইয়ের মধ্যেও, ইনফ্যাক্ট আমার বইয়ের মধ্যেও এইটা লেখা আছে, যেহেতু বেশিরভাগ বইয়ে উপরেরটা লেখা, আমি পার্সোনালি নিচেরটা লিখতে প্রেফার করি, সো এই জন্য হচ্ছে নিচের এইটা, মানে দুইটা ওয়েতেই দেখাইলাম আর কি। কথা হলো যে এই যে এভাবেও মনে রাখতে পারি, ডান, এই যে ফর্মুলা কিন্তু প্রুফ হয়ে গেছে আমাদের। কিন্তু এইভাবে প্রুফ করলে কেমন যেন স্যাটিসফ্যাকশন আসে না, মানে কোথা থেকে যেন ধরে নিয়ে আসলাম মনে হয়। সো চলেন অ্যাকচুয়াল প্রুফটা কোথা থেকে আসছে। সো ওয়ার্ক ডান ফর ভেরিয়েবল ফোর্স, পরিবর্তনশীল বলের জন্য কৃত কাজ নির্ণয় করতেছি আমরা। পরিবর্তনশীল বল কেন? কারণ যে কোনো কিছুকে টানতে থাকলে প্রথমে টান দেওয়াটা ইজিয়ার, ঠিক আছে, এবার তুমি যত বেশি টান দিবা ফোর্সও তত বেশি লাগবে। এইটা রিলেট করতে পারো এইভাবে, ধরো এটার মধ্যে যদি তুমি একটা 1 লিটারের বোতল ঝুলায় দাও, এটা একটু লম্বা হইলো ধরো, অ্যান্ড দেন যদি তুমি 2 লিটারের বোতল ঝুলাও, এটা আরেকটু লম্বা হবে, তাই না? তাহলে কতটুকু লম্বা হচ্ছে সেটা ডিপেন্ড করে কতটুকু ফোর্স দিচ্ছি সেটার উপরে, অর ভাইস ভার্সা, কতটুকু ফোর্স দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে কতটুকু লম্বা হচ্ছে। তাহলে ফোর্সটা কি? ভেরিয়েবল, এখানে পরিবর্তনশীল বল। আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কিভাবে ক্যালকুলেট করি? আমরা ইন্টিগ্রেট করে এফ ডি এক্স লিখি। এখানে তো ডিএক্স বলে কিছু নাই, ঠিক আছে, এখানে কি আছে? এল, ডিএল। সো উই উইল রাইট ডিএল। এটাই হচ্ছে কিছুক্ষণ আগে বুঝাচ্ছিলাম, উই ক্যান নট জাস্ট রাইট ডি ডেল্টা এল। লিখতে পারি, মানে এটা ম্যাথমেটিক্যালি কোনো নিষেধ নাই এখানে, দেখতে বা বুঝতে একটু সমস্যা হয়, এটাই হচ্ছে কথা, এই জন্য আমরা ওই কাহিনীটা করলাম। আচ্ছা, তো এখানে ফোর্সের পরিমাণ কত বলো তো? ফোর্স এই যে এখানে আলাদা করে রেখে দিছি, ফোর্স হচ্ছে y a স্মল l বাই ক্যাপিটাল L, এখানে dl। কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেট করব? 0, ফার্স্টে নো ইলংগেশন ছিল, এরপরে l পর্যন্ত। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট কে কে? y কনস্ট্যান্ট, a কনস্ট্যান্ট, ক্যাপিটাল L কনস্ট্যান্ট, ইনিশিয়াল লেন্থ কনস্ট্যান্ট, আর y এ তেমনি কনস্ট্যান্ট। তাহলে থাকছে কি 0 টু l, l dl। বলো তো x dx এর ইন্টিগ্রেশন করলে কি আসে? x স্কয়ার বাই 2। সো উই আর গেটিং বাই 2 মানে হাফ y a বাই l যেটা ছিল সেটা, আর x স্কয়ার দ্যাট ইজ l স্কয়ার, এই যে l স্কয়ার। ডান, দিস ইজ দ্য ফর্মুলা। কি পরিমাণ কাজ করতে হবে দেখো তো, মিলে না? সেম জিনিসই এটাকে এবার আমরা যদি ওই যেগুলো ধরে নিছিলাম সেগুলো যদি ফেরত দিয়ে দেই, যেই চিহ্নগুলো ধার আনছিলাম আমরা, এল আর ক্যাপিটাল এল ধার আনছিলাম, সো তাদেরকে যদি ফেরত দিয়ে দেই, এল এর জায়গায় চলে আসবে তাহলে ডেল এল স্কয়ার, ক্যাপিটাল এল এর জায়গায় চলে আসবে কি? এল নট। যার যেটা পছন্দ হয় সে সেভাবে মনে রাখতে পারো। তাহলে এই হচ্ছে স্টোরড এনার্জি বা সঞ্চিত শক্তি, যেখানে ডেল এল হচ্ছে চেঞ্জ অফ লেন্থ বা দৈর্ঘ্য পরিবর্তন। এটা যে শুধু টেনশন বা টান দিলেই কাজ করে তা না, ইট অলসো ওয়ার্কস ফর কম্প্রেশন। উল্টাও হইতে পারে, কম্প্রেস করতে পারো কোনো কিছুকে, সংকুচিত করতে পারো, তখন দৈর্ঘ্য কিন্তু কি হয়ে যাবে? কমে যাবে, ঠিক আছে। তারপর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য পরিবর্তন, চেঞ্জ অফ লেন্থ, ব্রিটিশ পিপল যারা আছেন তাদের জন্য। এ হচ্ছে এই তো ক্রস সেকশনাল এরিয়া, ওয়াই হচ্ছে ইয়াংস মডিউলাস, আর এল নট হচ্ছে আমরা বলছি আদি দৈর্ঘ্য বা ইনিশিয়াল লেন্থ। ইনিশিয়াল লেন্থ, ঠিক আছে, ডান।
এটাকে কি অন্য কোনোভাবে আসলে মডিফাই করতে পারি কি না? ইয়েস, উই ক্যান মডিফাই দিস থিং। কিভাবে মডিফাই করতে পারি? বাই দ্য ওয়ে এখানে ডাব্লিউ লিখতেছি, উই ক্যান অলসো রিপ্লেস দিস ডাব্লিউ উইথ ইউ, দ্যাট ইজ যে পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে সেটাই আমরা কৃত কাজ হিসেবে লিখতেছি। ঠিক আছে, সরি, যে পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে সেটাকে স্টোরড এনার্জি হিসেবে লিখতেছি, সঞ্চিত শক্তি হিসেবে লিখছি। অলরাইট, নাও আমরা যদি একটু কাহিনী করতে চাই, এই জায়গায় হাফ লিখলাম। দেখো তো চিন্তা করে, এই যে ওয়াই ডেল এল বাই এল নট, ওয়াই ডেল এল বাই এল নট এইটা সমান এফ বাই এ। এফ বাই এ কে কি বলি আমরা? স্ট্রেস। তাহলে এখানে দেখো তো, এই যে ওয়াই ডেল এল, এই যে ওয়াই বাই ডেল এল, সরি ওয়াই বাই এল নট ইন্টু ডেল এল রাখলাম। ঠিক আছে, বাকি থাকলো কে? এ ডেল এল। এ আলাদা করে ফেলছে, আর ডেল এল কয়টা ছিল? দুইটা ছিল, একটা সামনে লিখছি, একটা ওখানে লিখছি। ডেল এল স্কোয়ারই তো আছে, তাই না? ওকে ফাইন। এই যে দেখো, এই অংশটুকুকে আমরা কি বলতে পারি? এইটা রিপ্রেজেন্টস এফ বাই এ অ্যান্ড এফ বাই এ রিপ্রেজেন্টস হোয়াট? স্ট্রেস। তাহলে এইটুকুকে আমরা বললাম স্ট্রেস। আচ্ছা, তাহলে ইউ সমান হাফ ইন্টু স্ট্রেস ইন্টু, এবার ডেল এল আছে আমাদের কাছে। আরেকটা কাজ করব, একটা এল নট দিয়ে ভাগ করে দেই। ভাগ করে দিলে আবার আমাদেরকে কি লাগবে? এ ইন্টু এল নট, আরেকটা এল নট গুণ করতে হবে। এ তো ছিলই, আর আরেকটা এল নট গুণ দিচ্ছি। ঠিক আছে, মেক সেন্স? এখন দেখো তো, এইটাকে আবার আমরা কি বলি? স্ট্রেইন। এটা হচ্ছে বিকৃতি বা স্ট্রেইন। তাহলে পুরা ফর্মুলাটা দেখো তো এইভাবে দাঁড়াচ্ছে, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন, মেক সেন্স, ইন্টু এ ডেল এল। কি জিনিস? ভলিউম, আয়তন, তাই না? দেখো তো, ওই যে পাই আর স্কোয়ার এইচ ফর্মুলাটা, পাই আর স্কোয়ার এইচ, এখানে পাই আর স্কোয়ার কি? ক্রস সেকশনাল এরিয়া না? তাহলে এ ইন্টু এইচ, দ্যাট ইজ এরিয়া ইন্টু লেন্থ করলে কি পাবো আমরা? ভলিউম অফ দ্য ওয়্যার পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে ভলিউম। বড় হাতের ভি লিখলে তো আবার সমস্যা, পুরোটাই লিখি ভলিউম বা আয়তন। ঠিক আছে, তাহলে এই গেল আমার আরেকটা ফরম্যাট টু রিমেম্বার দিস। স্ট্রেসের বাংলা পীড়ন, স্ট্রেইনের বাংলা বিকৃতি, ভলিউমের বাংলা হচ্ছে আয়তন। বলেন না, বৃদ্ধি হওয়ার আগের ভলিউম, এল নট, বৃদ্ধি হওয়ার আগের ভলিউম, ইনিশিয়াল ভলিউম। ইয়েস। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বের করতে চাই, সেটা হচ্ছে stored energy per unit volume, একক আয়তনে সঞ্চিত শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তি, এটা হচ্ছে টোটাল স্টোরড এনার্জি। এইটা কি জিনিস? বা এই যে ইউ, এটা কি জিনিস? এটা আমরা বলছি টোটাল স্টোরড এনার্জি, অর্থাৎ মোট সঞ্চিত শক্তি। মোট সঞ্চিত শক্তি যদি পার ইউনিট ভলিউমে বের করতে চাই, লেটস এক্সপ্রেস দিস উইথ ইউটি। ঠিক আছে, এবং এইটা সমান কত আসবে? নর্মাল ইউ ডিভাইডেড বাই ভলিউম। ভলিউম করতে হবে, ভলিউম দিয়ে যদি ভাগ দিয়ে দেই তাহলে দেখো তো আমার স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম কি দাঁড়াচ্ছে? হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন। ডান। ভলিউম কাটাকাটি চলে যাচ্ছে, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন। এই গেল আমাদের ঘটনা। ভাইয়া দিস ভলিউম, এই ভলিউম না, এটাও আগেরটাই। তোমার আমরা হিসাব করব, ধরো আমরা ফোর্স অ্যাপ্লাই তো করব পরে। ধরো তুমি একটা জিনিস বানাইতেছো, একটা জিনিস ডিজাইন করতেছো, ঠিক আছে?
ধরো এই যে ফ্যানটা, যে সিম্পল কথা চিন্তা করো, এই ফ্যানটা যে বানাইছো উপরের যে রডটা ওইটা তুমি ডিজাইন করতেছো। যখন ডিজাইন করবো তখন তো লোড কত তুমি জানো না, ডিফরমেশন কত সেটাও তুমি জানো না, তাহলে কি দিয়ে হিসাব করবা? ইনিশিয়ালটা দিয়ে। ঠিক আছে, সো এগুলো সব ইনিশিয়াল, বুঝতে পারতেছি? এই যে স্ট্রেস স্ট্রেইন নিয়ে দেয়ার ইজ আ সাবজেক্ট, আমরা অনেকগুলো কোর্সেস করা লাগে। একটা স্ট্যাটিক্স বলে জিনিস আছে, তারপরে হচ্ছে সলিডস, মেকানিক্স অফ সলিড বলে এসএম বলে আমরা একটা সাবজেক্ট পড়ছি, মেকানিক্স অফ সলিড, সেখানে হচ্ছে এগুলো ছিল। অ্যান্ড মেকানিক্স অফ সলিডের আলটিমেট ভার্সন হচ্ছে মেশিন ডিজাইন, দি হার্ডেস্ট কোর্স ইন ইঞ্জিনিয়ারিং, ওয়ান অফ দি, because there are other harder courses also. মানে ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2-3টা হার্ড কোর্সের মধ্যে একটা হচ্ছে মেশিন ডিজাইন। মেশিন ডিজাইন হচ্ছে যেখানে তোমাকে কন্ডিশনস দিয়ে দিবে যে ইউ ওয়ান্ট টু ডু দিস 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 অ্যান্ড দিস, এবার তোমাকে হচ্ছে বলতে হবে যে যেই রড ইউজ করবা বা যেই বার ইউজ করবা সেটার থিকনেস কত হইতে হবে, সেটার রেডিয়াস কত হইতে হবে, এইসব জিনিসপাতি। আর হার্ডার কোর্স কি আছে? ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স। যারা ভাবো যে হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে রকেট বানানো, রেসিং কার ডিজাইন করব, ইউ আর চুজিং দ্য হার্ডেস্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং কি বলে এটাকে, ডিসিপ্লিন। ঠিক আছে, দি হার্ডেস্ট ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন। আর হার্ড জিনিস কি নাই ভাই? আছে। ট্রিপলিতে দেয়ার ইজ এ হার্ড থিং কল্ড সার্কিট বানানো। ভাই ট্রাস্ট মি, এটা আমার অপিনিয়ন না, এটা হচ্ছে যারা ট্রিপলি পড়ছে তাদের অপিনিয়ন। সার্কিট বানানো ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান দেয়ার। ঠিক আছে, সো হার্ডেস্ট হচ্ছে এটাকে বলে হচ্ছে সিগন্যাল অ্যান্ড নয়েজ। সিগন্যাল মডুলেশন হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট। যারা ইসিই পড়ে, ওই ট্রিপলির আরেকটা মডিফাইড ভার্সন অনেক ইউনিভার্সিটিতে এখন আছে, ইসিই, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, ওই যে ওদের জীবন, জি মানে ওটা হচ্ছে স্পেশালাইজড আর কি, যেখানে শুধু ওই যে সিগন্যাল অ্যান্ড নয়েজ নিয়ে কাজ করতে হয়। ওকে, সো সিগন্যাল হার্ড ওখানে। সিএসসি যেটা হার্ড ছিল সেটা অলরেডি ক্র্যাকড। মেশিন লার্নিং অলরেডি ক্র্যাকড। মেশিন লার্নিংয়ের মুখোশ নাম হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট পিছনে কাজ করে কি? মেশিন লার্নিং। মেশিন ইজ লার্নিং ফ্রম ইউ। ঠিক আছে, আমরা যেমন ছোটোকাল থেকে অনেক কিছু শিখাই দেওয়া লাগছে, আবার অনেক কিছু আমরা শিখে নিছি। যেমন ধরো রাস্তা পার হইতেছো, তোমরা কেউ শিখাই দেয় নাই। ইউ নো দ্য রুলস বাট ইউ ডোন্ট নো এভরি সিচুয়েশন, কিন্তু তুমি ডিসিশন নিয়ে এখন রাস্তা পার হতে পারো। কথা বলা, ঠিক আছে, গুছায় কথা বলা শিখাইছে, অ আ ক খ শিখাইছে, বাট কোন সিচুয়েশনে কি বলতে হবে এটা কেউ শিখায় দেয় নাই তোমাকে, ইউ লার্নড ইট। সো ওই যে মেশিন লার্নিং আর কি, ওইটা, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। একটা জিনিস চিন্তা করে দেখো যে মানে হাউ ডেঞ্জারাস দ্য আর্থ ইজ গেটিং। তুমি ধরো তোমার কাছে যদি কেউ বলতো যে আচ্ছা ঠিক আছে, যে আমি একটা রিসার্চ করতেছি, একটা গুগল ফর্ম দিয়ে তোমাকে বললো যে আচ্ছা তোমার লাইফস্টাইল সম্পর্কে একটু বলো কিছুক্ষণ, ঠিক আছে, অথবা তোমার হবি সম্পর্কে বলো, অথবা তোমার ডিপ্রেশন সম্পর্কে বলো, বলতা কেউ বলতো না, কেউ ফিল আপ করে দিত না ওইটা। ইভেন তোমাকে যদি পেও করতো, ঠিক আছে তোমাকে যে এগুলো ইনফরমেশন দাও, তোমার নিজের জাস্ট পার্সোনাল ইনফরমেশন আমাকে দাও, ঠিক আছে, ইউ উইল বি পেইড দিস অ্যামাউন্ট। দিবা কেউ? অনেকে দিবা, অনেকে বলবা যে না, দিস ইজ মাই প্রাইভেসি, আমি দিব না, আমার ডেটা, আমার ইনফরমেশন আমি শেয়ার করবো না। লুক এট ChatGPT, ইট নোজ এভরিথিং, তোমার সব জানেও, অ্যান্ড ফ্রিতে, ইউ আর পেইং দ্যাট। ঠিক আছে, তুমি নিজে পে করতেছো রে, যে টেক মাই ইনফরমেশন অ্যান্ড টেক মাই মানি অ্যান্ড টেক মাই টাইম। ওটা তো আনপেইড যেটা। এক্স্যাক্টলি। এখন কথা হচ্ছে যে তুমি তো তোমার কাজেই লাগাচ্ছ, মানে তোমার ইনফরমেশন না দিলেও তোমাকে দিবে কিভাবে জিনিসটা, কিন্তু ইনফরমেশনটা তো ওর কাছে আছে, অ্যান্ড ইট ক্যান ইউজ ইট এগেইনস্ট ইউ।
It can, because it's a different entity right now. ওকে, যেমন ইউকেতে একটা ল আছে, যে লতে বলছে যে এআই কি কি জায়গায় ইউজ করা যাবে, কি কি জায়গায় ইউজ করা যাবে না। ওখানে লয়ের মধ্যে একটা পার্ট আছে যে এক্সেপ্ট ফর মিলিটারি ইউজ, ঠিক আছে, মানে এআই মানুষকে হার্ম করতে পারবে না এক্সেপ্ট ফর মিলিটারি ইউজ, ঠিক আছে। সো মিলিটারি ইউজের জন্য তুমি মানে ওরা ওই দেশে ল আছে যে হ্যাঁ মিলিটারি ইউসেজের জন্য এআইকে ডিস্ট্রাকটিভ অপশন হিসেবেও চুজ করা যাবে, ঠিক আছে। সো এই হলো কাহিনী। অ্যান্ড এআইকে কি মানে ওই যে অনেক পুরানকালের সায়েন্স ফিকশন মুভি দেখলে দেখবা যে যেখানে এআইকে হচ্ছে ভয়ঙ্কর হিসেবেই দেখায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। ইনফ্যাক্ট যেই লোকটা নোবেল পাইছে ফর ওপেন এআই, মানে হচ্ছে এই যে এআই সিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিল্ড করার জন্য পায়োনিয়ার, যে সে হচ্ছে তার কোম্পানি থেকে রিজাইন করছে। অ্যান্ড নাও হি ইজ ট্রাইং টু রেজ অ্যাওয়ারনেস এগেইনস্ট এআই। ও নিজের সারা জীবনের কাজের এগেইনস্টে বলতেছে ভাই দিস ইজ ভেরি হার্ড, দিস ইজ গোয়িং টু বি ডেট্রিমেন্টাল। লোকটার নাম আমি ভুলে গেছি, অ্যাজ অলওয়েজ আমার লোকের নাম মনে থাকে না কারো, বাট মানে হি ইজ ট্রাইং টু সে যে ভাই এআই অনেক কঠিন, মানে আমরা থামাইতে পারবো না এখন আর। ও বলতেছে আমরা থামাইতে পারবো না, বাট উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কারণ তুমি একটু চিন্তা করে দেখো যে কেন এআই কি তাহলে পুরো পৃথিবীর কন্ট্রোল নিয়ে নিবে? মানে ব্যাপারটা এরকম না যে ইট উইল ট্রাই টু টেক ইট, ইউ উইল গিভ ইট দ্য কন্ট্রোল, ঠিক আছে, যে কন্ট্রোল ইট। তুমি তোমার মানে যারা এআই এ অনেক বেশি অভ্যস্ত চ্যাট জিপিটির সাথে চ্যাটিং করতে, ঠিক আছে, তারা দেখো বিভিন্ন ডিসিশন নেওয়ার আগে এখন নিউ আস দিস, আচ্ছা এটা ভালো না ওটা ভালো, তাহলে দেখো ইউ আর গিভিং ইট পারমিশন টু মোল্ড ইউর লাইফ, ঠিক আছে। তুমি দেখো তুমি একটা গান শোনো এআই লেখা মানে এআই এর লিরিক্স লেখা, ঠিক আছে। তুমি একটা স্পিচ শুনতেছো, ধর ইউটিউব ভিডিও দেখতেছো, বেশিরভাগ ইউটিউব ভিডিও এখন হচ্ছে স্ক্রিপ্টেড ফ্রম এআই, ঠিক আছে। তার মানে ইউ আর লিসেনিং টু ইট, ইউ আর ফলোয়িং দিস। তুমি ধরো একটা তোমার ফেভারিট ইউটিউবারকে ফলো করো, ফর এক্সাম্পল, এখন তো মানুষ এটাই করে আর কি। সো ইউটিউবারকে ফলো করো, ওই ইউটিউবার অ্যাডভাইস দেয় কিসের থেকে? এআই থেকে, চ্যাট জিপিটি থেকে, ঠিক আছে। সো আস্তে আস্তে করে এরকমটা হয়ে যাবে আর কি, আমরা থামাইতে পারবো না, বাট এটা হয়ে যাবে যে এআই হচ্ছে সব কিছু কন্ট্রোল করতেছে। সো ইট উইল নট টেক কন্ট্রোল, উই উইল গিভ ইট দ্য কন্ট্রোল, জাস্ট, ঠিক আছে, ইউ টেক ডিসিশন কী হবে না হবে। এনিওয়েজ চলেন, এইসব ভয় পেয়ে আমাদের লাভ নাই আলটিমেটলি। আর এই জন্য আমি অনেক দিন ধরেই বলতেছিলাম যে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন হচ্ছে একটু ডেড হয়ে যাবে উইদিন ফিউ ডেজ। তার মধ্যে সবার প্রথমেই যেটা, সেটা হচ্ছে যত ধরনের সফটওয়্যার অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট আছে, মানে সিএসসি কন, ঠিক আছে। অলরেডি বিভিন্ন বড় বড় ফার্ম থেকে অনেক ডেভেলপার হচ্ছে কমায় ফেলতেছে, বিকজ এখন আর বসে বসে কাউরে কোড লিখতে হয় না, ঠিক আছে। এখন একজন হলে 10 জনের কোড সে জেনারেট করে দিতে পারে যদি ঠিকঠাক প্রম্পট লিখতে পারে। সো ইফ ইউ আর এন প্রম্পট ইঞ্জিনিয়ার, তাইলে তোমার কাজ আছে। বাট মানে ডেভেলপারদের কাজ না থাকলেও তার উপরে যে তার কিন্তু কাজ থাকবে, যে প্রবলেমটা বুঝে। তাহলে তুমি একটা সফটওয়্যার কোম্পানির কাছে গিয়ে বলবা যে ভাই আই নিড দিস সফটওয়্যার টু সলভ দিস প্রবলেম, ঠিক আছে। ও তো খালি একটুকুই বলবে যে আমার প্রবলেম কি এটা। এখন এই প্রবলেমটাকে তো ব্রেকডাউন করতে হবে যে ওকে উই নিড দিস অ্যান্ড দিস টু সলভ দিস। ওই মানুষটার জব থাকবে, বাট যে হচ্ছে যে কোড লিখে তার কোনো জব থাকবে না আর কি। সো জব থাকবে কার? যারা হচ্ছে ধরো প্র্যাকটিক্যাল কাজ করে। প্র্যাকটিক্যাল কাজ মানে হচ্ছে যেমন ধরো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওটা তো মানুষেরই করতে হবে। ওটা এআই দিয়ে ডিসিশন নিতে পারবে, বাট ইউ ওয়ন্ট রিস্ক ইউর লাইফ অন এআই। সো ওটা থাকবে। ডাক্তারদের জব জীবনে যাবে না, ওটা থাকবেই, ঠিক আছে। বিকজ তুমি কম্পিউটারকে ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন্স টু কম্পিউটার, বাট ইউ ওয়ন্ট ট্রাস্ট ইট কমপ্লিটলি, যে না ও যেটা বলছো ওইটাই। ধরো কম্পিউটার তোমার বললো যে তুমি বিভিন্ন জিনিস দিয়ে দিচ্ছ যে আই এম ফিলিং উইক অ্যান্ড হ্যাভি অ্যান্ড এই সেই, ঠিক আছে। ও বললো যে তোমার ক্যান্সার হয়েছে, জীবনে বিশ্বাস করবা? ও বললো ক্যান্সার হয় নাই, তাও তুমি বিশ্বাস করবা না। ও বলে না মনে হয় আমার ক্যান্সার হয়েছে, বাট ও তো আসলে বুঝতেছে না। এনিওয়েজ বলেন, চান্স পেয়ে দেখান।
আমার অ্যাডভাইস হবে সিএসসি নিয়ে পড়বো না তা না, ঠিক আছে, বাট সিএসসি নিয়ে পড়লে ইউ হ্যাভ টু টার্গেট অন দ্য টপ হায়ারার্কি। মানে হচ্ছে ওই যে আগে আগে মানুষজনের ইয়ে ছিল যে আমি প্রোগ্রামার হব, ঠিক আছে, এখন আর প্রোগ্রামার হয়ে লাভ নাই, ঠিক আছে, তুমি যদি অ্যাকচুয়াল মানে প্রবলেম সলভিং স্কিল বাড়াইতে হবে আর কি, এই হচ্ছে কথা সিএসসি যদি পড়ো। ওকে, আর আরেকটা জিনিস, ও বাই দ্য ওয়ে সিএসসির যেসব ফিল্ডসগুলো থাকবেই অলওয়েজ সেগুলো হচ্ছে ডেটা 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 অ্যানালিস্ট বা ডেটা অ্যানালাইসিস, নেটওয়ার্কস, ঠিক আছে, তারপরে নেটওয়ার্কের যেই কি বলে নেটওয়ার্ক সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, এগুলো কাজ এআই দিয়ে করবে না মানুষ, ঠিক আছে, এগুলো হচ্ছে মানুষ দিয়ে করাবে, ঠিক আছে। সো কথা হচ্ছে যে ওইগুলো গুড ফিল্ডস অফ সিএসসি, ঠিক আছে। ব্যাড ফিল্ড অফ সিএসসি হয়ে গেছে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এগুলো আস্তে আস্তে করে কমে যাবে। ওয়েব ডেভেলপমেন্ট বলে এখন কিছু এক্সিস্ট করে না এই যুগে, বিকজ এখন তুমি যে উইক্স আছে, তারপরে আরও কি কি যেন ওয়েবসাইট আছে যেখানে লিটারালি তুমি লিখে দিবা যে আই নিড এ ওয়েবসাইট দ্যাট উইল সেল টি শার্ট ব্লা ব্লা ব্লা, ও ওয়েবসাইট ডিজাইন করে দিবে, তুমি জাস্ট তোমার ছবিগুলো পুট করে দিবা, পাবলিশ করবা, ডান, দ্যাটস ইট, ঠিক আছে। অ্যান্ড এরকম কিছুদিন পরে সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলও চলে আসবে এআই দিয়ে, তুমি বলবা যে আই ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম, মেক মি এ অ্যাপ দিয়ে দিবে, ডান, পাবলিশ করে দিবা, অথবা তুমি ইউজ করা শুরু করবা, ডান। যেটা দিয়ে ট্রাস্ট করবা না তুমি সেটা হচ্ছে তুমি ব্যাংকে গেছো, ব্যাংকের সফটওয়্যারটা যদি এআই কন্ট্রোলড হয়, ইউ ওয়ন্ট ট্রাস্ট দ্যাট ব্যাংক, ঠিক আছে। সো তার মানে কি, কেন, তার মানে হচ্ছে তাহলে ওই ব্যাংকের সফটওয়্যার পিছনে যে সিকিউরিটি পার্সনসগুলো আছে ওটা হ্যাজ টু বি পিপল, নট কম্পিউটার, বিকজ কম্পিউটার ক্যান বি হ্যাকড, পিপল ক্যান নট বি, ঠিক আছে। সো এই হচ্ছে, সো সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, নেটওয়ার্কিং, তারপরে ডেটা ইঞ্জিনিয়ারিং, এগুলো থাকবে, এগুলোর জব হচ্ছে আস্তে আস্তে বাড়বে। আর কি, আর হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ডের কাজ যেগুলো সেগুলো সিভিল ইঞ্জিনিয়ার নেভার ডাই, ঠিক আছে। ডিজাইন যারা করে, আর্কিটেক্টস অ্যান্ড এভরিওয়ান, ওরা হয়তো বা ওইসব কাজ এআই করে দিতে পারবে, বাট দ্য কনস্ট্রাকশন ইটসেলফ, ঠিক আছে, অ্যান্ড সুপারভিশন, এগুলো তো মানুষে করতে হবে থেকে, বুঝতে পারতেছেন। সো এগুলো, তারপরে আর কি আছে, আর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনোদিন মরবে না, বিকজ মেশিন যতদিন থাকবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে। মেশিন ডিজাইন করে দিবে এআই, বাট চালাবে কে, মানুষ, ঠিক আছে, মানুষের জন্যই তো ডিজাইন করতে হচ্ছে, ইয়েস, মানুষ থাকবে। তারপরে এই যে বায়োমেডিক্যাল বললাম, মেটেরিয়ালস, ঠিক আছে, ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড এভরিথিং, ওগুলোর জন্য মানুষ লাগবে। আমি মাঝে মাঝে ভাবি, তা আমি তো লাইক আমি আরও 3-4 বছর আগে থেকে বলতেছি যে সিএসসি উইল বি ডেড, অ্যান্ড এই যে ইটস 2025, এখনও ওই তো ওরা অদূরদর্শী চিন্তা ভাবনা আর কি। কি করব, ওই মিউজিকটার জন্য, ওকে, না দ্যাটস হোয়াট আমাদের বস গুরু তামিম ভাই টোল্ড মি। That's what a good sound engineer can do. সাউন্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা টপিক, ঠিক আছে, যে গান বানায়, মুভি বানায়, ওখানে সাউন্ড ইঞ্জিনিয়ার লাগে। আচ্ছা চলেন আমরা সামনে যাই ভাইয়ারা, বইটা খোলেন। চলে যাবেন হচ্ছে কোথায় চলে যাব, ইয়াং এর গুণাঙ্ক। আগে হচ্ছে কিছু এইচডব্লিউ দিয়ে দেই, ওই এইচডব্লিউগুলো লিখে নেন, 5টা এইচডব্লিউ, 5-6টা এইচডব্লিউ দিব, ওই প্রবলেমসগুলো সলভ করে নিয়ে আসবেন বাসা থেকে। কোন পেজ, ও আচ্ছা, পেজ নাম্বার 16, 16 নম্বর পেজে যাও। 16, 17 নম্বর পেজের তোমরা করবা 23, 24 এগুলো করে নিয়ে আসবো নেক্সট দিন, ঠিক আছে। 16 নম্বর পেজে কিছু বলি নাই এখনো, 16 নম্বর সহজ, 23, 24
23, 24, 18 নম্বর পেজে, 18 নম্বর পেজ থেকে করবেন হচ্ছে কোনটা যেন, ইস্পাত না সঞ্চিত, 28, 28 নাম্বার, এই তিনটা করবেন। ভর্তি পরীক্ষায় চলে যান। বাকিগুলো অবশ্যই করবেন, এগুলো করে নিয়ে আসবেন। এটা দিছি কেন, তোমার সাজিয়ে রাখার জন্য। আচ্ছা, আমরা হচ্ছে একটু কুয়েটের একটা প্রবলেম সলভ করতে চাই। কুয়েট 13, 14 সম্ভবত, খুঁজে বের করতে পারো কিনা দেখো তো। আচ্ছা না, ওটা পৃষ্ঠ টানের প্রবলেম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এক কাজ করি, বুয়েট 2, 3 এরটা দেখো, 11 নম্বর প্রবলেম। সো দেখো কি বলছে, কোনো ধাতুর ইয়াং এর গুণাঙ্ক, ইয়াংস কনস্ট্যান্ট দেওয়া আছে, দৈর্ঘ্য পীড়ন বা লংিটিউডিনাল স্ট্রেস দেওয়া আছে, পীড়ন ইটসেলফ দেওয়া আছে। বাই দ্য ওয়ে, পীড়নকে মাঝে মাঝে না যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবে তখন দেখবা যে, অ্যান্ড বইয়ের মধ্যেও দেখলাম এখন এই প্র্যাকটিসটা স্টার্ট করছে। এটা কি দেখো তো, প্রেশারের মতো না দেখতে। সো অ্যাকচুয়ালি উই ক্যান অলসো রাইট ইট পি, ডান। সো ওই যে স্ট্রেস বা পীড়ন যদি দেওয়া থাকে, পীড়নকে আমরা কি দিয়ে প্রকাশ করব, পি দিয়ে প্রকাশ করব ডিরেক্ট। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য পীড়ন দেওয়া আছে, ধাতুটির দৈর্ঘ্য বিকৃতি ঘটলে প্রতি ঘনমিটারে সর্বোচ্চ কি পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হতে পারে? হোয়াট অ্যামাউন্ট অফ এনার্জি ক্যান বি স্টোরড পার ইউনিট ভলিউম। প্রতি ঘনমিটার মানে কি, পার ইউনিট ভলিউম, ঠিক আছে। তাহলে চলেন কি কি দেওয়া আছে, সবই দেওয়া আছে। ইয়াংস মডিউলাস দেওয়া, ইয়াং এর গুণাঙ্ক কত দেওয়া ভাইয়ারা? 1 × 10⁻11। ওয়াও, অনেক, ওয়ানটা খুব উপকার করতেছে এখানে। নিউটন, ইউনিট কি বলতো, নিউটন পার মিটার স্কয়ার হওয়ার কথা, নিউটন পার মিটার স্কয়ার। দৈর্ঘ্য পীড়ন দেওয়া আছে, লংিটিউডিনাল স্ট্রেস, স্ট্রেস মানে F/A, সেটা দেওয়া আছে কত? 1.96 × 10⁻6 নিউটন পার মিটার স্কয়ার। এই জিনিসটাই যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবেন তখন এটা দেওয়া না থেকে কি থাকবে জানো, 1.96 MPa। ঠিক আছে, এটা দেখে 2 মিনিট হচ্ছে হ্যাং খেয়ে বলবেন যে না এটা পারি না, স্কিপ। ঠিক আছে, কোয়েশ্চেন বুঝি না, ঠিক আছে, সো স্কিপ। কি জানি দিছে, ইনফরমেশন দেয় না, স্কিপ। বাট নিউটন পার মিটার স্কয়ার কি জিনিস? প্যাসকেল, ঠিক আছে। আর ওই যে 10⁻6 কি, মেগা। ওকে ওকে, সো এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে মাঝে মাঝে ফিটে দিয়ে দেয়, অ্যান্ড আমরা ওই যে এমসিকিউ সলভ করতে গিয়ে দেখবো যে এই প্রবলেম মানে এই চ্যাপ্টারের এমসিকিউ ইনফ্যাক্ট তুমি অলরেডি করে আসছো, তোমার নর্মাল এইচএসসি বা কলেজের এমসিকিউ আর হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের এমসিকিউগুলোর মধ্যে পার্থক্যই হচ্ছে যে এখানে 4টা অপশনের মধ্যে একটা অপশন দেখলে তুমি অপশন, ইফ ইউ হ্যাভ ডান এনাফ প্র্যাকটিস, তাহলে তুমি অপশন 4টা দেখেই বুঝবে যে এটাই অ্যান্সার, বাকিগুলো অ্যান্সার হইতেই পারে না, বিকজ হয়তো অনেক ছোট, অনেক বড়, এরকম টাইপের। ঠিক আছে, বাট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তুমি ধরো দেখবা যে 5টা অপশন দেওয়া আছে, 5টাই মনে হবে যে অ্যান্সার। গতকালকে বিকালের ব্যাচে হচ্ছে আমরা কুয়েটের একটা প্রবলেম সলভ করতেছিলাম, কুয়েটের একটা এমসিকিউ, ওখানে রিলেটিভিটি পড়াচ্ছে ওদের। ওকে, সো রিলেটিভিটির ওখানে একদম ফার্স্টে ক্যালকুলেট করে একটা নাম্বার আসে 4.44, ওটাও আছে অপশনে। ঠিক আছে, ওকে, এইটা, তারপরে এটা এই যে যাওয়া এবং আসা দুইটার জন্য সময় লাগে, তাহলে কত? 8.88, ওটাও অপশনে আছে। ঠিক আছে, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে বয়সের পার্থক্য কত। ঠিক আছে, আচ্ছা, টোটাল বয়স আসে হচ্ছে 20 পয়েন্ট সামথিং, ওটাও অপশনে আছে, এবং পার্থক্য আসে 4 পয়েন্ট সামথিং, মানে বা 5-এর কাছাকাছি, ওইটাও অপশনে আছে। ঠিক আছে, সো তোমার কাছে তুমি যদি মানে লাইক কি বলবো, আলট্রা ইনস্টিংক্ট মুডে থাকো, তুমি কি করবো, ফার্স্টের ক্যালকুলেশনটা করে 4.44, আরে অপশন আছে দিয়ে দিই, কোয়েশ্চেন না পড়েই এগুলো করা যাবে না। অ্যাডমিশনের এটাই হচ্ছে কথা, স্কিল। ওকে, টোটাল কি পরিমাণ হচ্ছে এনার্জি জমাবে পার ইউনিট ভলিউমে? পার ইউনিট ভলিউমের জন্য আমার কি ছিল, হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন। উই ডোন্ট নো দ্য স্ট্রেইন হেয়ার। স্ট্রেইন কি বের করা যাবে?
যাবে দেখো তো স্ট্রেস ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু কি ছিল স্ট্রেইন তাই না তাহলে স্ট্রেইন বা বিকৃতি যদি বের করতে চাই সেটা হবে স্ট্রেস ডিভাইডেড বাই ওয়াই তাই তো তাহলে এবার আমাকে পার ইউনিট ভলিউমেরটা বের করতে বলছে হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন এইটা খুব সহজ চ্যাপ্টার এই জন্য ভাইয়ার সহজ প্রবলেম স্কিপ করে চলে আসছি ওই ইয়াংস মডুলাস দেওয়া থাকবে বলবে যে ডেল্টা এল কত এই টাইপের ম্যাথ যেগুলো ঠিক আছে সো এখানে হাফ ইন্টু স্ট্রেস দেওয়া আছে 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার 6 স্ট্রেইন মানে হচ্ছে স্ট্রেস বাই দিস তার মানে স্ট্রেস কত স্ট্রেস হচ্ছে 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই ওয়াই 1 ইন্টু 10 টু দি পাওয়ার 11 বুঝতে পেরেছি দেখো এখানে কিন্তু এই যে এফ বাই এ করে ওয়াই করে ডেল এল করে আমরা কোনো মান বের করি নাই রাদার এইটুকু জাস্ট মাথায় রাখলাম এন্ড দেন এখানে বসায় দিলাম ঠিক আছে এটাই হলো কাহিনী সরি অ্যাডমিশনের 12 বুয়েট 3-4 এর প্রবলেম সো প্রবলেমটার মধ্যে বলা হচ্ছে যে 130 সেন্টিমিটার 12 নম্বর প্রবলেম 130 সেন্টিমিটার দৈর্ঘ্য সো দিস ইজ এল আর রেডিয়াস ব্যাসার্ধ হচ্ছে 1.1 মিলিমিটার ব্যাসার্ধের একটি ইস্পাতের তারকে 830 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে তারের দুই প্রান্ত দুটি দৃঢ় বন্ধনীর সাথে এরূপ আটকে দিয়ে হয় যেন তারটি দুই পাশে টান অবস্থায় থাকে পুরো কোয়েশ্চেনটা পড়ে বুঝিয়ে দিতেছি আপনি নিজেরাও পড়তে থাকেন তারটি ঠান্ডা হয়ে যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসে তাহলে কি পরিমাণ টান সৃষ্টি হবে টেনশন ফোর্স কত সেটা বের করতে বলছে বলা হয়েছে ইয়াংস মডিউলাস ইস্পাতের সেটা হচ্ছে 200 গিগাপ্যাসকেল বা 10 টু দি পাওয়ার 9 নিউটন পার মিটার স্কয়ার ঠিক আছে জিপিএ লেখা থাকতে পারে জিপিএ মানে কি গিগাপ্যাসকেল আচ্ছা এবার বলছে প্রসারাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোথায় ছিল কোন ক্লাসে পড়ছেন 9-10 এ ঠিক আছে সো 9-10 এ পড়ছেন ইভেন থার্মোডাইনামিক্সেও কিন্তু এটা পড়ানো হয় নাই সো 9-10 এর যে আলফা ছিল ওই আলফা এখানে আলফার ভ্যালু দেওয়া আছে কত 9-10 এ পড়ি নাই কংগ্রাচুলেশনস জিজি 11 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেলসিয়াস সমস্যা নেই ভাইয়া তো বলে দিব প্যারা নেই আর কিছু আছে আর কিছু নাই টেনশন ফোর্স বের করতে বলছে আচ্ছা সিচুয়েশনটা কি সিচুয়েশনটা হচ্ছে তুমি যখন একটা তারকে উত্তপ্ত করবা 830 লম্বা হয়ে যাবে না দৈর্ঘ্য প্রসারণ হবে তাপীয় প্রসারণটা থার্মাল এক্সপ্যানশন এইবার যখন লম্বা হয়ে গেল লম্বা করে তুমি এই মাথা ওই মাথা টানায় দিছো লম্বা অবস্থায় এবার যখন তারটা কুল ডাউন হবে তখন আরো টান টান হয়ে যাবে না এই টেনশন ফোর্স কত বের করতে বলছে ক্যান উই ডু ইট আগে প্রসারণের জন্য ডেল এল বের করব ঠিক আছে ইয়েস এক্স্যাক্টলি ঠিক আছে আর এত এল বের করা লাগবে না আমরা আচ্ছা এল তো একটা দেওয়াই আছে সো ডেল এল বের করলেই হয়ে যাচ্ছে ঠিক আছে এল নট দেওয়া ছাড়া তো হবে না কাহিনীটা বুঝছি কাহিনী হচ্ছে এই যে দেখো ধরো এই রকম অবস্থায় যে রিজিড অবস্থায় বলছে একদম রিজিড জায়গাতে তুমি একটা তার হচ্ছে ঝুলাই দিবা এখন তারটা ঝুলাই দিয়ে ঠান্ডা হয়ে গেলে এটা সংকুচিত হয়ে যাওয়ার কথা ছিল আগে প্রসারিত অবস্থায় আছে এখন কি হওয়ার কথা ছিল সংকুচিত হয়ে যাওয়ার কথা ছিল সো উই উইল গেট এ ডেল এল হলেই তো হয়ে যাবে ডেল এল জানি এল নট জানি ঠিক আছে এরিয়া বের করতে পারবো জাস্ট ফোর্সটা যেটা এফ বের করলে ডান ঠিক আছে এখনো যারা বুঝেন নাই দেখেন আমাকে বলছে টেনশন ফোর্স বা টান বল কত মানে এফ বের করতে হবে এখানে দেখো ইয়াং এর ফর্মুলা কি ইয়াং এর ফর্মুলা হচ্ছে এফ বাই এ ইজ ইকুয়ালস টু ওয়াই ইন্টু ডেল এল বাই এল নট এরকম না ইয়াংস মডুলাস জানি এরিয়া বের করতে পারবো ডেল এল জানি না বের করতে হবে কি জানো এফ এখান থেকে সো এফ বের করার জন্য ওয়াই লাগবে এ লাগবে আর আমার ডেল এল বাই এল নট যেটা সেটা লাগবে
এখন কোন ধরনের এক্সপ্যানশন হচ্ছে? থার্মাল এক্সপ্যানশন। অ্যাকচুয়ালি এক্সপ্যানশন তো হচ্ছে না, কন্ট্রাকশন হচ্ছে বা সংকোচন হচ্ছে। গরম থেকে কোথায় আসতেছে? ঠান্ডাতে আসতেছে। উত্তপ্ত অবস্থার দৈর্ঘ্য দেওয়া, এত দৈর্ঘ্য উত্তপ্ত করে, হ্যাঁ, তার মানে নর্মাল দৈর্ঘ্য দেওয়া আছে। ফাইন। এবার দেখো তো এই ফর্মুলাটা মনে পড়ে কিনা? ডেল এল ইজ ইকুয়ালস টু আলফা এল নট ডেল্টা টি। না, এই যে মুখস্থ করেন এখন, ঠিক আছে? এখানে কি ডেল এল হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন, আলফা কি? আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যারা পারেন না বা ভুলে গেছি, এটা মুখস্থ, ইটস এ সিম্পল থিং। যখন আমরা ডেল্টা টি পরিমাণ তাপমাত্রা পরিবর্তন করব, তখন ডেল্টা এল পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন হবে। দ্যাটস ইট, ঠিক আছে? আর আলফা কি? আলফা হচ্ছে আমরা বলছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটা দেওয়া আছে। ওকে, ফাইন। সো আলফা 11 into 10 to the power minus 6, L naught 130 centimeter, which is 1.3 নাকি 1.3 মিটার, ঠিক আছে? 1.3 ডেল্টা টি, এই যে এই দুইটা থেকে ডেল্টা টি বের করব, 830 minus 20 মানে 810 ডিগ্রি সেলসিয়াস। 810, ভাইয়া সেলসিয়াসে বসাবো না ক্যালভিনে বসাবো? ডাজন্ট ম্যাটার, কারণ ডেল্টা টি ডিফারেন্স ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনের জন্য সেম। সো এখান থেকে উই উইল গেট ডেল এল পেয়ে গেলাম। এবার এই ফর্মুলাতে ডেল এল এর ভ্যালু ইনপুট করে দিব। এফ ওয়াই এর ভ্যালু কত? 200 into 10 to the power 9। এরিয়া কত? পাই আর স্কোয়ার্ড, এখানেই লিখে দেই। সো এরিয়া হচ্ছে পাই স্মল আর স্কোয়ার, দ্যাট ইজ 3.14 আর 1.1 into 10 to the power minus 3 স্কোয়ার্ড। বলেন ওটা কি ব্যাস দেওয়া? দুঃখিত, ডি। তাহলে এটা বাই 4 করে দেই। সো 3.14 by 4 মানে পাই ডি স্কোয়ার বাই 4, তাই তো? সো আর এখানে 1.1 into 10 to the power minus 3 স্কোয়ার্ড, এটা গেল এরিয়া ইন্টু ডেল এল বাই এল নট। এল নটের মানটা না বসায় ডেল এল বাই এল নটও বের করে ডাইরেক্ট ভ্যালুও বসাতে পারতা। ইউ আন্ডারস্ট্যান্ড? এই যে এখানে তো এল নট আছেই একটা, সো এটাকে যদি আমরা এল নট লেফট সাইডে নিয়ে আসলে ডেল এল বাই এল নট পেয়ে যেতাম ডিরেক্ট। এনিওয়েজ বের করে ফেলছি যখন, কিছু করার নেই। সো 1.3 আর উপরে ওই ভ্যালুটা বসায় দিলে যেটা আসবে সেটাই আনসার। ভাইয়া পরিবর্তনটা তো সেম, ওটা যখন সংকুচিত হয়ে আবার কত হয়ে যাবে? চেঞ্জটা সেম না? ইয়েস। ও এল নট যে লেন্থের কথা বলতেছো, ও ভালো কথা। আসলেই তো এখানে তো L2 হওয়ার কথা বেসিক্যালি। L2 দুঃখিত, এটা হচ্ছে এইটা প্লাস ডেল এল। L2 হচ্ছে L নট প্লাস ডেল এল। উত্তপ্ত অবস্থায় তো আমরা ঝুলাই দিছি, তখন দৈর্ঘ্য বেড়ে গেছে, ঠিক আছে? সো নিচে L2 বসাইতেছি, আর পরে কমে যাবে। সো কতটুকু কমবে সেটা আমরা বের করার চেষ্টা করতেছি। এই যে এখানে যে স্ট্রেসটা ডেভেলপ করতেছে, এখানেও একটা স্ট্রেস আছে না? এই স্ট্রেসটাকে বড় হলে পড়বা, এটার নাম হচ্ছে থার্মাল স্ট্রেস। এটার নাম হচ্ছে থার্মাল স্ট্রেস। থার্মাল স্ট্রেসটা ডেভেলপ করে মোটা কাচের মধ্যে। ধরো মোটা কাচের মধ্যে যদি গরম কিছু দিয়ে দাও, তখন হঠাৎ করে ফেটে যায় না জিনিসটা? কেন ফেটে যায়? বিকজ অফ থার্মাল স্ট্রেস। মোটা গ্লাস যদি হয়, মোটা গ্লাসের ভেতরে গরম কিছু ঢেলে দিছো অথবা খুব ঠান্ডা কিছু ঢেলে দিছো, তখন ভিতরের অংশটুকু হয়তো কন্ট্রাক্টেড হতে চায় অথবা এক্সপ্যান্ড করতে চায়, কিন্তু বাইরে তো হিট পৌঁছাই নাই, বিকজ গ্লাস তো মোটা গ্লাস, অ্যান্ড গ্লাস তো অপরিবাহী, নন কন্ডাক্টর। তাহলে হিটটা এমন হবে না যে বাইরে চলে আসছে। সো ভেতরের অংশ ধরো বেন্ড হয়ে যেতে চায়,
ধরো এক্সপ্যান্ড করা মানে কি বেন্ড হয়ে যেতে চায়, বাইরের অংশ হচ্ছে ওর সাথে আটকায় থাকতে চাচ্ছে না, বাট বিকজ বাইরে তো হিট যায় নাই, সো বাইরের অংশ আগের মতো থাকতে চায়। যখন এই যে পার্থক্যটা ক্রিয়েট হয় তখনই ঠাস করে কী হয়েছে, ফেটে যায় জিনিসটা। বুঝতে পারতেছি? পাইরেক্স গ্লাস অন দ্য আদার হ্যান্ড এই ধরনের ঘটনা ঘটে না। কেন ঘটে না? বিকজ পাইরেক্স একটু বেশি থার্মালি কন্ডাক্টিভ। তার মানে পাইরেক্সে যেটা হয়, বাইরে মানে ভেতরের সারফেস আর বাইরের সারফেস সমান সমান এক্সপ্যান্ড করে, ঠিক আছে? সো বিকজ হিট খুব তাড়াতাড়ি ডিসিপেট করে দিচ্ছে, তো তখন আর স্ট্রেসটা ডেভেলপ হয় না। বুঝতে পেরেছি? অনলি 10% ব্যাটারি রিমেইনিং। থ্যাংক ইউ।